আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা তাইসিরুল মুবতাদি ক্লাস ৬২-তে আলামত মাফউল কো কা ইস্তেমাল এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আলামত মাফউল কো কা ইস্তেমাল এই শিরোনামের অর্থ কী। এই শিরোনামের অর্থ হলো এই যে মাফউলের চিহ্ন ক এর ব্যবহার পদ্ধতি। আলামত অর্থ হলো চিহ্ন, মাফউল অর্থ হলো মাফউল, ক এটি হলো আলামত মাফউল, কা অর্থ হলো এর, ইস্তেমাল অর্থ হলো ব্যবহার পদ্ধতি। আলামতে মাফউল ক কা ইস্তেমাল এই শিরোনামের অর্থ হলো মাফউলের চিহ্ন ক এর ব্যবহার পদ্ধতি। স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে जब मफूल जी अक़ल और मारिफा हो तो मफूल के बाद अलामत मफूल को आएगी। দেখুন ১ নম্বর দিয়ে দেওয়া রয়েছে যখন মাফুলটা জি আকল অর্থাৎ বিবেক সম্পন্ন হবে আর মারেফা হো এবং নির্দিষ্ট হয়, তো তখন মাফুলকে বাদ মাফুলের পরে আলামতে মাফুল মাফুলের চিহ্ন ক আয়েগি, ক আসবে। তাহলে এই পুরো বাক্যের অর্থ হলো এই যে যখন মাফুলটা বিবেক সম্পন্ন এবং নির্দিষ্ট তথা মারেফা হবে তখন মাফুলের পরে মাফুলের চিহ্ন ক আসবে। জैसे যেমন উসনে জায়েদ কো দেখা, সে জায়েদকে দেখেছে। এই বাক্যের মধ্যে জায়েদ হলো মাফউল, আর এই মাফুলটি যেহেতু বিবেক সম্পন্ন এবং নির্দিষ্ট অর্থাৎ মারেফা, এই কারণে এই মাফউলের পরে আলামত মাফউল ক শব্দটি ব্যবহৃত হয়েছে। এর পরের মিসাল লক্ষ্য করুন, দেয়া রয়েছে মাইনে খালেদ ক মারা, আমি খালেদকে প্রহার করেছি। এই বাক্যের মধ্যে খালেদ হলো মাফউল, আর এই খালেদ মাফউলটি যেহেতু বিবেক সম্পন্ন এবং নির্দিষ্ট তথা মারেফা, এই কারণে এই খালেদ মাফউলের পরে আলামত মাফউল ক শব্দটি এসেছে। এখন লক্ষ্য করুন, দেয়া রয়েছে ২ নম্বর जब মাফউল জি আকল নাকেরা হো তো ক লানা নাহলানা দনু সহি হায়। বলতেছে যে জাব অর্থ হলো যখন, মাফুল অর্থ হলো মাফুল, জি আকল অর্থ হলো জ্ঞান সম্পন্ন, নাকেরা অর্থ হলো অনির্দিষ্ট। যখন মাফুলটা বিবেক সম্পন্ন অনির্দিষ্ট হয় তো তখন ক লানা, ক শব্দটিকে আনা, নাহ লানা না আনা, দ নু সহি হায়, দুইটাই বৈধ রয়েছে অর্থাৎ সহি রয়েছে। তাহলে এই পুরো বাক্যের অর্থ হলো এই যে যখন মাফুল জ্ঞান সম্পন্ন তথা বিবেক সম্পন্ন এবং নাকেরা হয় তখন মাফুলের পরে ক শব্দটিকে আনা না আনা উভয়টাই বৈধ তথা সহি আছে, বিশুদ্ধ আছে। যে কোনো একটা অনুবাদ করলেই হবে। শাব্দিক অর্থ হলো এই যে জাব অর্থ হলো যখন, মাফুল অর্থ হলো মাফুল, যে আকল অর্থ হলো জ্ঞান সম্পন্ন, নাকের অর্থ হলো অনির্দিষ্ট, হো অর্থ হলো হয়, তো অর্থ হলো তখন, ক অর্থ হলো আলামতে মাফুল। এখানে আমরা ক কে এভাবে অনুবাদ করব, তখন আলামতে মাফুল ক শব্দটিকে লা না আনা না লা না না আনা দনু উভয়টি সহি হায়, বৈধ রয়েছে। আমি আবারও পুরো বাক্যের অনুবাদ বলতেছি, যখন মাফুলটা জ্ঞান সম্পন্ন অথবা বিবেক সম্পন্ন একটা বললেই হবে, যখন মাফুলটা জ্ঞান সম্পন্ন এবং নাকেরা হয় তখন আলামত মাফুলের পরে ক শব্দটিকে আনা না আনা উভয়টাই সহি রয়েছে। জैसे যেমন মাইনে আজমি ক মারা, আমি লোকটিকে মেরেছি। এই বাক্যের মধ্যে লক্ষ্য করুন, আদমি হলো এমন মাফুল যেটা বিবেক সম্পন্ন ঠিকই কিন্তু তা নাকেরা, অর্থাৎ আদমি হলো এমন মাফুল, এই মাফুলটি বিবেক সম্পন্ন কিন্তু তা নাকেরা, এই কারণে আজমি মাফুলের পরে ক শব্দটিকে আনা নানা উভয়টাই বৈধ রয়েছে।
তবে আনা যে বৈধ তার মিসাল হলো মাইনে আজমি ক মারা, এটি। এরপরে যে আজমি এর পরে ক শব্দটিকে না আনাও বৈধ রয়েছে, তার মিসাল হলো মাইনে আজমি মারা। मगर किंतु तखसीस की सूरत में को लाना जरूरी है। मगर किंतु तखसीस की सूरत में, किंतु বিশেষায়িতর অবস্থার মধ্যে অথবা নির্দিষ্টকরণের অবস্থায় অথবা নির্দিষ্ট করার অবস্থায়, যে কোনো একটা বললেই হবে, তবে আমার মতামত হলো নির্দিষ্ট করার অবস্থায় এটা বলবেন, এটা ভালো লাগে। কিন্তু নির্দিষ্ট করার অবস্থায় को लाना जरूरी है, को শব্দটিকে আনা জরুরি। মনে রাখবেন को শব্দটি হলো আলামতে মাফুল। তাহলে পুরো বাক্যের অর্থ হলো কিন্তু তাকসিস, কিন্তু নির্দিষ্ট করার অবস্থায় को শব্দটিকে আনা জরুরি। এটি কোন বাক্যের একাংশ? তা হলো ওই বাক্যের একাংশ যেখানে আমরা বলেছিলাম যখন মাফুলটা জি আকল নাকেরা হয় তখন কো আনা এবং না আনা উভয়টাই সহি আছে। কিন্তু মাফুলটা যখন জি আকল হবে এবং এর দ্বারা মারেফা করা উদ্দেশ্য হয়, অর্থাৎ নির্দিষ্ট করা হয়, তখন কো শব্দটিকে আনা জরুরি হয়ে পড়ে। খোলাসা কথা হলো এই যে যখন মাফুলটা জি আকল এবং নাকেরা হবে তখন কো আনা এবং না আনা উভয়টাই বৈধ রয়েছে। কিন্তু যখন মাফুলটা জি আকল হয়েছে এবং এই মাফুলটাকে নির্দিষ্ট করার অবস্থায় ব্যবহার করা হয়েছে তখন কো শব্দটিকে আনা জরুরি। মেসাল দিলে আপনারা বুঝবেন আরো ক্লিয়ার। যেমন মায়নে উস আজমি ক মারা, আমি ওই লোকটিকে মেরেছি। দেখুন এখানে আদমি হলো এমন মাফুল যে মাফুলটা হলো বিবেক সম্পন্ন এবং নাকেরা ছিল। মাফুলটা আজমি নাকেরা ছিল, কিন্তু এখন আর সে নাকেরা নেই, কেননা এই আদমি শব্দটি নির্দিষ্ট হয়ে গেছে তার পূর্ববর্তী উস শব্দটির দ্বারা। এ কারণে এখানে মাফুলটি জি আকল হয়েছে এবং নির্দিষ্ট করণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এই কারণে আজমি এরপরে ক আনা জরুরি হয়ে পড়েছে। তাই এই মিসালের মধ্যে আজমি এরপরে ক এনেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 3 নম্বরে রয়েছে जब मफूल गैर से आकल या बेजान हो तो को नहीं आती है। যখন মাফুলটা বিবেকহীন অথবা প্রাণহীন হয় তো তখন को नहीं आती है, তখন ক শব্দটি আসে না। শাব্দিক অনুবাদ হলো এভাবে যে জাব অর্থ হলো যখন, মাফুল অর্থ হলো মাফুল, গয়রে যে আকল অর্থ হলো বিবেকহীন, ইয়া অর্থ হলো অথবা, বেজান অর্থ হলো প্রাণহীন, হো অর্থ হলো হয়। তাহলে জব মাফুল গয়রে যে আকল ইয়া বেজান হো, এতটুকুর অর্থ হলো যখন মাফুলটা বিবেকহীন অথবা প্রাণহীন কোনো বস্তু হয় তো তখন ক নেহি আতি হায়, তখন ক শব্দটি আসে না। যেমন মাইনে বকরি জবে কি, আমি বকরি জবাই করেছি। দেখুন এই মিসালের মধ্যে মাফুল হলো এমন মাফুল, এখানে মাফুল হলো বকরি। এই বকরি মাফুলটি হলো এমন মাফুল যে মাফুলের কোনো জ্ঞান নেই, এ কারণে তারপরে ক শব্দটি আসেনি। উসনে কিতাব পড়হি, সে কিতাব পড়েছে। এই মিসালের মধ্যে কিতাব হলো এমন মাফুল যে মাফুলের কোনো প্রাণ নেই, এ কারণে তারপরে আলামত মাফুল তথা ক শব্দটি ব্যবহৃত হয়নি। মাগার কিন্তু তাকসিস और ताकीद के वक्त को लाते हैं, কিন্তু নির্দিষ্ট করার ক্ষেত্রে এবং গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে ওয়াক্ত, এখানে আপনি ওয়াক্তের অর্থ সময়ও উঠাতে পারেন আর ক্ষেত্রেও উঠাতে পারেন, তবে আমরা শাব্দিক অনুবাদের ক্ষেত্রে সময় উঠাবো। ক্ষেত্রে বললেও সমস্যা নেই, কিন্তু নির্দিষ্ট করার সময় এবং গুরুত্ব আরোপ করার সময় কো লাতে হে, ক নিয়ে আসে। এখানে একটু বাড়তি করে অনুবাদ করতে হবে, নতুবা সুন্দর হবে না। কিন্তু নির্দিষ্ট এবং গুরুত্ব আরোপ করার সময় আলামতে মাফুল
তথা কো শব্দটিকে নিয়ে আসতে হবে। এই যে কো শব্দটি যেহেতু আলামতে মাফুল, এই কারণে আমরা এই কো শব্দের পূর্বে বলবো শুধুমাত্র আলামতে মাফুল। এতটুকু অতিরিক্ত করলেই অনুবাদটা সুন্দর হয়ে যাবে। আমি আবার অনুবাদটা বলতেছি, কিন্তু নির্দিষ্ট করার সময় এবং গুরুত্ব আরোপ করার সময় আলামতে মাফুল তথা কো শব্দটিকে নিয়ে আসতে হবে। লাতে হে, এতটুকুর অর্থ হলো নিয়ে আসতে হবে। আর যদি আপনি বলেন আমি আলামতে মাফুল উঠাবো না, তাহলে অনুবাদ এভাবে হবে, কিন্তু নির্দিষ্ট করার সময় এবং গুরুত্ব আরোপ করার সময় কো শব্দটিকে নিয়ে আসতে হবে। এটাও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আগেরটা বললে একটু ভালো হতো। তবে শাব্দিক বাই শাব্দিক অনুবাদ এই যে মাত্র যেটা বললাম, অর্থাৎ কিন্তু নির্দিষ্ট এবং গুরুত্ব আরোপ করার সময় কো শব্দটিকে নিয়ে আসতে হবে, এটাও ভালো, সমস্যা নেই। দেখুন, উস বকরি কো পাকড়ো, ওই বকরিটিকে ধরো। পাকড়ো অর্থ কি? অর্থ হলো ধরো। মেরি ফরিয়াদ কো শুনো, দেখো আমার ফরিয়াদ কে শুনো। উস বকরি কো পাকড়ো, উস বকরি কো পাকড়ো, ওই বকরিটিকে ধরো। এই বাক্যের মধ্যে এই যে বকরি শব্দটি নির্দিষ্ট হয়ে গিয়েছে আপনার উস শব্দের দ্বারা, এ কারণে তারপরে কো শব্দটি এসেছে। যদিও বকরি শব্দটি তথা বকরি মাফুলটি গয়রেজি আকল, তথাপি তারপরে কো তথা আলামতে মাফুল এসেছে, এ কারণে যে এই গয়রেজি আকলটি নির্দিষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ তাকসিস হয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি উস বাকরি কো পাকড়ো, এই বাক্যের মধ্যে বকরি মাফুলের পরে আলামতে মাফুল তথা কো এসেছে এই কারণে যে এই বকরি মাফুলটি উস শব্দ দ্বারা নির্দিষ্ট হয়ে গিয়েছে, যদিও তা গয়রেজি আকল। কেননা আমরা পড়েছিলাম গয়রেজি আকল যখন তাকসিস হয় তখন তারপরে কো শব্দটি আসতে পারে, তথা কো শব্দটিকে নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন লেখা রয়েছে মেরি ফরিয়াদ কো শুনো, আমার ফরিয়াদ শ্রবণ করো। এই বাক্যের মধ্যে ফরিয়াদের পরে কো শব্দটি তথা আলামত মাফুল এসেছে, এ কারণে যে ফরিয়াদ মাফুলটি মেরি শব্দ দ্বারা গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ফরিয়াদ শব্দটি গয়রেজি আকল হওয়া সত্ত্বেও তারপরে কো এসেছে। এর জবাব হলো কেননা ফরিয়াদ শব্দর গুরুত্ব বোঝানোর জন্য ফরিয়াদের পূর্বে মেরি শব্দ এসেছে। আর আমরা পড়েছিলাম যে তাকসিস এবং তাকিদের সময় কো শব্দটিকে নিয়ে আসতে হবে মাফুলের পরে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলতেছি, ফরিয়াদ শব্দটি গয়রেজি আকল হওয়া সত্ত্বেও তারপরে কো শব্দটি এসেছে, এ কারণে যে ফরিয়াদ শব্দের পূর্বে মেরি শব্দটি এসে ফরিয়াদের গুরুত্ব বুঝিয়েছে। যদি শুধুমাত্র এই কথা বলতো যে ফরিয়াদ শুনো, তাহলে মানুষ শুনতো না, কিন্তু যখন এসে বলতেছে আমার ফরিয়াদ শোনো, তখন মানুষের মধ্যে একটা গুরুত্ব আসছে। আরে ইনি তো একজন ধনী ব্যক্তি অথবা জ্ঞানী ব্যক্তি, যেহেতু বলতেছে আমার ফরিয়াদ শোনো, তার মানে তিনি একজন বিজ্ঞ লোক, এই কারণে সকলে ওনার ফরিয়াদ শ্রবণ করতেছে। এটা আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলেছি, এটা কিন্তু পড়া না ভাই, এটা জাস্ট বুঝবেন। কিছু কিছু জিনিস আছে বুঝলে এগুলো পড়া লাগে না, এবং কিছু কিছু জিনিস এমন রয়েছে যেগুলো পড়ার জিনিস না, বোঝার জিনিস। এটা হলো বোঝার জিনিস। এই মেসালগুলো আপনি বিভিন্ন উপমা দ্বারা নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। দেখুন এরপরে রয়েছে 4 नंबर, जब दो मफूल पास पास हो, एक जानदार दूसरा बेजान, तो जानदार के साथ को आता है। जब दो मफूल पास पास हो, যখন দুইটা মফুল পাশাপাশি হয়, এক জানদার একটা জীব, দোসরা বেজান দ্বিতীয়টি প্রাণহীন, তো তখন জানদারকে সাথ তখন জীবের সাথে কো আতা হয়, কো শব্দটি আসে। দেখুন এই বাক্যের মধ্যে আমি অনুবাদের ক্ষেত্রে একটু সৌন্দর্য যেন অনুবাদের মধ্যে ফুটে ওঠে তা অবলম্বন করেছি। দেখুন লেখা রয়েছে এক জানদার, একটি হবে প্রাণ বিশিষ্ট, দোসরা বেজান দ্বিতীয়টি হবে, দ্বিতীয় বলতে পারেন বা অপরটিও বলতে পারেন, অপরটি বললে এখানে ভালো হয়। দোসরা, আচ্ছা দ্বিতীয়টি আমরা বলি, দোসরা দ্বিতীয়টি বেজান দ্বিতীয়টি প্রাণহীন হবে। জানদার মানে হলো প্রাণ,
মানে যার প্রাণ রয়েছে এমন প্রাণী, এমন বস্তু। আর বেজান দ্বারা বোঝায় আপনার এমন বস্তু বা এমন প্রাণী, দুঃখিত প্রাণী বলা যাবে না, কেন প্রাণী মানেই তো যার প্রাণ রয়েছে। বেজান দ্বারা বোঝায় এমন বস্তু যার প্রাণ নেই। এটাকে আমি অনুবাদের সৌন্দর্য যেন ফুটে ওঠে, স্মার্টনেস যেন আপনার মধ্যে প্রকাশ পায়, এ কারণে আমি জানদার এর অনুবাদ করেছি জীব দ্বারা, আর বেজান এর অনুবাদ করেছি জড় দ্বারা। আর জীব বলা হয় এমন বস্তুকে যার নিজস্ব প্রাণ রয়েছে, আর জড় বলা হয় এমন বস্তুকে যার নিজস্ব কোনো প্রাণ নেই। মেসাল বললে আর স্পষ্ট হবেন। তাহলে পুরো বাক্যের অর্থ হলো এই যে, যখন দুইটা মাফুল পাশাপাশি হয় এবং দুইটা মাফুলের মধ্যে থেকে একটা জীব হয়, অপরটি জড় হয়, তখন জীবের সাথে কো শব্দটি আসে। শাব্দিক বা শাব্দিক অনুবাদ হলো এভাবে যে, যাব অর্থ হলো যখন, দো মাফুল অর্থ হলো দুই মাফুল, পাশ পাশাপাশি হয়, এক জানদার একটি জীব, দোসরা অপরটি বা দ্বিতীয়টি বেজান জড়ো হয়, তো তখন জানদারকে সাথ, তখন জীবের সাথে তথা জীব মাফুলটির সাথে ক আ চা হায় কো শব্দটি তথা আলামত মাফুল আসে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে জেসে, যেমন, মাইনে আমর কি, মাইনে আমর ক রুপিয়ে দিয়ে, আমি আমরকে টাকা বা রুপিয়া দিয়েছি। দেখুন এই মেসালের মধ্যে আমর এবং রুপিয়ে দুইটি হলো মাফুল, তবে এই দুইটি মাফুলের মধ্যে একটি হলো জীব এবং অপরটি হলো জড়। এই দুইটি মাফুল তথা আমর এবং রুপিয়ে, এই দুইটি মাফুলের মধ্যে আমর হলো জীব এবং রুপিয়ে এটি হলো জড়। আর আমর যে জীব এটা আমরা বুঝতে পাই, কেননা তার মধ্যে নিজস্ব প্রাণ রয়েছে, আর রুপিয়ে অর্থাৎ টাকা পয়সা এর মধ্যে নিজস্ব কোনো প্রাণ নেই, তাই এটি জড়। এই দুইটা মাফুল তথা জীব এবং জড় পাশাপাশি হয়, এই জীব মাফুলের সাথে কো শব্দটি যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। একটা কথা মনে রাখবেন, যদি কোথাও আইন মিম র একসাথে লেখা থাকে এবং তারপরে যদি একটা ওয়াও থাকে, তাহলে তার উচ্চারণ হয় আমর। আর যদি কোথাও লেখা থাকে আইন মিম র শুধু, তারপরে ওয়াও না থাকে, তাহলে বুঝবেন সেটার উচ্চারণ হবে ওমর। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে তুনে বকরি কো ঘাস দিয়া, তুমি বকরিকে ঘাস দিয়েছো। এখানে বকরি এবং ঘাস এই দুইটি হলো মাফুল। এই দুইটি মাফুলের মধ্যে বকরি এটি হলো জীব, ঘাস এটি হলো জড়। কেননা বকরি মাফুলের নিজস্ব জীবন রয়েছে, আর ঘাস মাফুলের নিজস্ব জীবন নেই, তাই এটি জড়। আর দুই মাফুল পাশাপাশি বসার কারণে বকরি তথা জীব মাফুলের পরে কো শব্দটি যুক্ত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। আর আপনারা পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান তা আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং আজকের পড়ার মধ্যে যদি কোনো বিষয় অস্পষ্ট থেকে যায়, তাহলে আপনারা আমাদেরকে অবশ্যই তা কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকে এই ক্লাস এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।